শেখ হাসিনার বিরুদ্ধে মানবতা বিরোধী অপরাধ মামলার রায়কাল। সর্বোচ্চ সাজার অপেক্ষায় গণ অভ্যুত্থানকারী ছাত্র জনতা। অরাজকতার বিষয়ে কড়া বার্তা সরকারের। আইন শৃঙ্খলা বাহিনী তাদের যার প্রস্তুতি নেওয়া নিয়েছে এবং এটার ক্ষেত্রে কোনো ধরনের কোনো রকম কারো কোনো আশঙ্কা নেই। এটা খুব ভালোভাবে হয়ে যাবে। ধারাবাহিক সংলাপের দ্বিতীয় দিনে আজ 12টি দলের সাথে আলোচনা। ভোটের প্রস্তুতি সহ সব বিষয়ে সহযোগিতা চান সিইসি। শিক্ষার্থী শ্রমিক সংঘর্ষের জেরে বরিশাল থেকে সব রুটে বাস চলাচল বন্ধ। জনসাধারণের দুর্ভোগ। ঘূর্ণিঝড় ক্লডিয়ার আঘাতে ইউরোপের বিস্তীর্ণ এলাকা বিপর্যস্ত। ঝড়ের কবলে পর্তুগালে প্রাণ হারিয়েছে এক নারী। আমন্ত্রণ যমুনা নিউজে, আপনাদের সঙ্গে থাকছি আমি মারফি রহমান। এতক্ষণ শিরোনাম দেখছিলেন, এখন অপেক্ষার হিসাব ঘন্টায়। আগামীকাল ঘোষণা হবে শেখ হাসিনা সহ 3 জনের বিরুদ্ধে গণহত্যা সহ মানবতা বিরোধী বিভিন্ন অপরাধ মামলার রায়। এখন থেকে সবার সজাগ দৃষ্টি কি হতে যাচ্ছে। সোমবার শুরু থেকে শেখ হাসিনার সর্বোচ্চ সাজা চেয়ে আসছিলেন আন্দোলনকারী শিক্ষার্থী সমাজ। আবার ফেসবুক, ইউটিউবে বিচারিক কার্যক্রমের গ্রহণযোগ্যতা প্রশ্নবিদ্ধ বলে অভিযোগ করে আসছিল আসামি পক্ষের সমর্থকরা। সরাসরি সম্পর্ক না থাকলেও বিচ্ছিন্নভাবে গাড়ি বা স্থাপনা পোড়ানোর ঘটনাও ঘটেছে। ষষ্ঠ উপদেষ্টাও কড়া বার্তা দিয়ে রেখেছেন, রায় ঘিরে কোনো অরাজকতা বরদাস্ত করবে না আইন শৃঙ্খলা বাহিনী। এখন তাকে সবাই চেনেন, রংপুর বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আবু সাইদ। বন্দুকের নলের সামনে বুক পেতে দাঁড়িয়ে থাকা আবু সাইদ হয়ে ওঠেন জুলাই আন্দোলনের প্রতীক। সেদিন গুলিবিদ্ধ হওয়ার আগে হয়তো তিনিও ভাবেননি রাষ্ট্রের টাকায় কেনা বুলেট বিদ্ধ করবে শরীর, কেড়ে নেবে প্রাণ। শেখ হাসিনা সহ 3 জনের বিরুদ্ধে মানবতা বিরোধী অপরাধের মামলায় তৃতীয় অভিযোগটি শিক্ষার্থী আবু সাইদ হত্যার ঘটনায়। প্রসিকিউশন বলছে, আবু সাইদকে হত্যার পর কয়েক দফায় পরিবর্তন করা হয় পোস্টমর্টেম রিপোর্ট। ধামাচাপা দেওয়ার চেষ্টা করা হয় ঘটনাটি, তবে ভিডিও ফুটেজ থাকায় তা ছড়িয়ে পড়ে সর্বত্র। তাদের মতো করে একটা রিপোর্ট দিতে বাধ্য হয়েছিল। আসলে আন্দোলনকারী 6 জনকে গুলি করে হত্যার পর মরদেহ পুড়িয়ে দেওয়া হয় আগুনে। ট্রাইব্যুনালকে প্রসিকিউশন জানায়, লাশ পোড়ানোর সময়ও প্রাণ ছিল একজনের, তাকেও রেহাই দেওয়া হয়নি সেদিন। ওই ঘটনার প্ররোচনা, উস্কানি ও ষড়যন্ত্রের অভিযোগ শেখ হাসিনার বিরুদ্ধে। যে যখন এই লাশগুলোকে আগুন দেওয়া হচ্ছিল তখন তার মধ্যে একজন ছেলে জীবিত ছিল। 5ই আগস্ট রাজধানীর চানখারপুলে নির্মমভাবে হত্যা করা হয় শিক্ষার্থী আনাস সহ 6 জনকে। ওই ঘটনাতেও শেখ হাসিনার উস্কানি প্রমাণ করতে তথ্য উপাত্ত উপস্থাপন করেছে প্রসিকিউশন। এখানে অকাট্য প্রমাণ, শক্তিশালী সাক্ষ্য প্রমাণ সবকিছু তুলে ধরা হয়েছে। জাতির সামনে এই বিচার হয়েছে, আইনজীবী নিয়োগ দেওয়া হয়েছে, দুনিয়ার সামনে ক্রিস্টাল ক্লিয়ার ভাবে উপস্থাপন করা হয়েছে। রাজসাক্ষী হয়ে জুলাই হত্যাকাণ্ডে শেখ হাসিনার নির্দেশ আর উস্কানির বর্ণনা দিয়েছেন মামলার আরেক আসামি, ঘটনার সময়কার পুলিশের আইজি চৌধুরী আবদুল্লাহ আল মামুন। যদিও রাষ্ট্রনিযুক্ত আইনজীবীর দাবি, নিজেকে বাঁচাতে শেখ হাসিনার ওপর দায় চাপাচ্ছেন মামুন। আমি মনে করি সে নিজেকে বাঁচার জন্য, নিজেকে সেফ থাকার জন্য, নিজের দোষ ঢাকার জন্য অন্যের উপরে দায় দিয়ে 164টা করেছেন। এই মামলায় সাক্ষ্য দিয়েছেন 54 জন। সরাসরি সম্প্রচার করা হয় বিচার কার্য। যুক্তিতর্কের শেষ দিন অ্যাটর্নি জেনারেলকে ট্রাইব্যুনালের চেয়ারম্যান বলেন, রায়ে ন্যায় বিচার পাবে 2 পক্ষই। এমন একটি ন্যায় বিচার প্রতিষ্ঠা করা দরকার যে সমাজে খুনের রাজনীতি বন্ধ হবে। রাব্বি হোসেন, যমুনা নিউজ, ঢাকা। বরিশালের কেন্দ্রীয় নথুল্লাবাদ বাস টার্মিনালে অর্ধেক ভাড়া দেওয়াকে কেন্দ্র করে বাসের শ্রমিকদের সঙ্গে বিএম কলেজের শিক্ষার্থীদের সংঘর্ষ হয়েছে। বাস ভাঙচুর করা হয় বেশ কয়েকটি বাস ও কাউন্টারে। এতে দুপক্ষের অন্তত 20 জন আহত হয়েছেন বলে জানা গেছে। শিক্ষার্থীদের সাথে শ্রমিকদের বিরোধের পর উত্তেজনা ছড়ায় বরিশালের নথুল্লাবাদ বাস স্ট্যান্ড এলাকায়। সড়কে আগুন জ্বালিয়ে বিক্ষোভ করেন ছাত্ররা। শিক্ষার্থীদের অভিযোগ, শনিবার সন্ধ্যায় হিজলা উপজেলা থেকে লোকাল বাসে নথুল্লাবাদ বাস স্ট্যান্ডে যায় বিএম কলেজের এক ছাত্র। এ সময় হাফ ভাড়া দিতে চাইলে ছুটির দিনের অজুহাতে তা নিতে অপারগতা জানান বাস কন্ট্রাক্টর। বাকবিতণ্ডার এক পর্যায়ে ওই শিক্ষার্থীকে মারধর করে বাস শ্রমিকরা।
হাফ ভাড়া দিতে চেষ্টা করলে হাফ ভাড়া তো নেয়ই নেয়, বরং বাসের যারা ছিল, বাসের ড্রাইভার হেল্পার, তারা তার সাথে প্রচণ্ড খারাপ আচরণ করে। সবাই একসাথে দাঁড়ানো ছিলাম, তো হঠাৎ করে দেখলাম যে এই পাশ থেকে ইট মারা হয়েছে। যখন ইট মারা সিচুয়েশন হয়েছে তো আমাদের শিক্ষার্থী 5-7 জনের মাথা ফেটে গেছে। সহপাঠীকে মারধরের খবরে নথুল্লাবাদ বাস স্ট্যান্ডে গিয়ে বেশ কয়েকটি বাস ও কাউন্টার ভাঙচুর করেন বিএম কলেজের বিক্ষুব্ধ শিক্ষার্থীরা। পরিবহন শ্রমিকরা প্রতিরোধে এগিয়ে এলে দুপক্ষের মধ্যে সংঘর্ষ হয়, এতে আহত হয় অন্তত 20 জন। তারা কোনো কিছু বলবেও না, ভাই আমরা কাউন্টার দিয়ে বাইরে আনবা কিছু আরে মারি শুরু, ভাঙ্গা চূড়া শুরু। গ্যাঞ্জামের সময় সবাই বেরিয়ে গেছি, কাউন্টার তালা মারা, তো ওরা তালা ভেঙে আমাদের ক্যাশটা সব নিয়ে গেছে। মালিক সমিতি আমরা ভিতরে নিরাপদ ছিলাম না, আমাদের গেট ভাঙার জন্য অনেক চেষ্টা করছে, হয়তো জীবনহানি হইতো যদি ঘটনা ঘটতো। সংঘর্ষের ঘটনায় প্রায় 2 ঘন্টা বন্ধ থাকে ঢাকা কুয়াকাটা মহাসড়ক। প্রথমে পুলিশ ঘটনাস্থলে পৌঁছালেও সেনাবাহিনী গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। সংবাদ পর আমার যে মোবাইল গাড়িগুলো ডিউটিতে থাকে ওনারা রেসপন্স করছিল, দুই একটা উত্তেজনাকর কথাতে আবার এটা বিস্তার লাভ করে, আবার এটা বড় ধরনের আকার ধারণ করে। পরে আমরা চেষ্টা করেছি সর্বোচ্চ শক্তি প্রয়োগ নিয়োগ করে যে যত ক্ষয়ক্ষতির পরিমাণ কমানো যায়। পরবর্তীতে সংঘর্ষের ঘটনায় আহতদের উদ্ধার করে বিভিন্ন হাসপাতালে চিকিৎসা দেয়া হয়। সাইফ আহমেদ, যমুনা নিউজ। বরিশালে গতকাল শিক্ষার্থী ও পরিবহন শ্রমিকদের সংঘর্ষের পর কেন্দ্রীয় নথুল্লাবাদ বাস স্ট্যান্ড থেকে বাস চলাচল বন্ধ রয়েছে। এ বিষয়ে আরও জানাতে যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী কাউসার হোসেন। কাউসার, বরিশালে যাত্রীরা কিভাবে যাতায়াত করছেন? মাফি, গত রাতে শিক্ষার্থী এবং পরিবহন শ্রমিকদের যে সংঘর্ষ হয়েছে এরপরেই কিন্তু আমরা আসলে বিষয়টি কিছুটা আঁচ করতে পেরেছিলাম যে সকাল থেকে হয়তো বা পরিবহন ধর্মঘটের ডাক দেওয়া হবে। তবে পরিবহন ধর্মঘটের ডাক দেওয়া না হলেও এই বরিশাল নথুল্লাবাদ বাস টার্মিনাল থেকে দেশের বিভিন্ন অঞ্চলে দূরপাল্লার যে বাস চলাচল করে এবং পাশাপাশি যে অভ্যন্তরীণ রুটের যে বাসগুলো চলাচল করে সেই বাস কিন্তু সকাল থেকে বন্ধ রয়েছে। এবং এই বাসগুলো বন্ধ থাকার ফলে কিন্তু যারা অভ্যন্তরীণ রুটে বা দূরপাল্লায় নথুল্লাবাদ থেকে চলাচল করে তারা কিন্তু ভোগান্তিতে পড়েছেন এবং তারা বিভিন্নভাবে ছোট ছোট পরিবহনে বা ভেঙে ভেঙে গন্তব্যে যাওয়ার চেষ্টা করছেন। এবং আমরা এই বিষয়ে জানতে চেয়েছিলাম শ্রমিক ইউনিয়ন এবং যারা পরিবহন মালিক রয়েছে, মালিক সমিতির কাছে। তারা বলেছেন যে আসলে তারা ধর্মঘটে নেই, কিন্তু গতকাল শিক্ষার্থীদের আক্রোশে যে গাড়িগুলো ভেঙেছে, অর্থাৎ নথুল্লাবাদ বাস টার্মিনালে যে পরিমাণ গাড়ি পার্কিং করা ছিল প্রতিটি গাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে এবং এই ক্ষতিগ্রস্ত গাড়িগুলো মেরামত করে চলাচলের উপযোগী করার জন্য যে সময়টা লাগবে সেই সময়ের মধ্যে আসলে এই বাস চলাচল বন্ধ থাকবে। এবং এই অঘোষিত ধর্মঘটের কারণে যেটা আসলে বাস চলাচল বন্ধ রয়েছে, সাধারণ মানুষ কিন্তু ভোগান্তিতে পড়েছেন। এবং বেশ কয়েকজনের সাথে কথা বলেছে যারা আসলে এই সংঘর্ষের সম্পর্কে জানতেন না বা কোনো খোঁজ ছিল না, তারা কিন্তু এই সকালে নথুল্লাবাদে এসে ভোগান্তিতে পড়েছেন। তবে কিছু কিছু একটু স্বস্তির বিষয় হলো কুয়াকাটা, পটুয়াখালী, বরগুনা থেকে যে বাসগুলো ছেড়ে রাজধানীর উদ্দেশ্যে বা দেশের বিভিন্ন অঞ্চলে যেয়ে থাকে, অর্থাৎ নথুল্লাবাদ হয়ে যে বাসগুলো চলাচল করে সেই বাসে কিন্তু যারা যাত্রীরা রয়েছেন, যারা যেতে হবে তারা কিন্তু যেতে পারছেন। তবে তারা অভিযোগ করেছেন যে যেখানে 400 টাকা ভাড়া ছিল সেখানে 600 টাকা ভাড়া চাওয়া হচ্ছে, অর্থাৎ একেবারেই মরার উপরে খাড়ার ঘা। যেহেতু বাস চলাচল বন্ধ রয়েছে, ভোগান্তিতে যাত্রীরা, এর উপরে আবার 2-1টি বাস যেটি দক্ষিণ অঞ্চল থেকে ছেড়ে আসছে সেখানে কিন্তু বেশি ভাড়া চাওয়া হচ্ছে। যদিও পরিবহন শ্রমিকরা বলছেন যে গতকালকের যে অনাকাঙ্ক্ষিত ঘটনা এবং একেবারেই একটি ন্যাক্কারজনক ঘটনা এবং তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে এই শিক্ষার্থীরাই নথুল্লাবাদ কেন্দ্রীয় বাস টার্মিনালে হামলা করেছেন এবং পার্কিংয়ে যতগুলো বাস ছিল প্রায় শতাধিক বাস ক্ষতিগ্রস্ত হয়েছে। এবং এই ক্ষতিগ্রস্ত বাস মেরামত না হওয়া পর্যন্ত এবং যারা পরিবহন নেতারা রয়েছেন বা মালিক সমিতির নেতারা রয়েছেন তারা বলছেন যে একটি সুষ্ঠু সমাধান না হওয়া পর্যন্ত তাদের যে এই যে বাস চলাচল বন্ধ রয়েছে সেটি আসলে থাকতে পারে। তবে তারা বলছেন নাকি যে এখানে পরিবহন ধর্মঘট চলছে। এবং তারা আরেকটি বিষয় জানিয়েছেন যে বাসগুলো ক্ষতিগ্রস্ত হওয়ার পাশাপাশি দূরপাল্লার রুটে বা স্থানীয় রুটে যে কাউন্টারগুলো রয়েছে সেই কাউন্টারগুলো কিন্তু ভাঙচুর করা হয়েছে, সেই কাউন্টারগুলো ক্ষতিগ্রস্ত হয়েছে। অর্থাৎ কাউন্টার এবং বাসগুলো ক্ষতিগ্রস্ত হওয়ার কারণেই কিন্তু এই চলাচল বন্ধ রয়েছে। মারফি। কাউসার, ধন্যবাদ আপনাকে।
আগামী জাতীয় সংসদ নির্বাচন গ্রহণযোগ্য করতে সব রাজনৈতিক দলের সহযোগিতা চাইলেন প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিন। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নিবন্ধিত রাজনৈতিক দলগুলোর সঙ্গে দ্বিতীয় দিনের সংলাপে সূচনা বক্তব্যে এই কথা বলেন তিনি। দ্বিতীয় দিনের সংলাপে আজ আরও 12টি দলের সঙ্গে আলোচনা করবে নির্বাচন কমিশন। দিনের শুরুতে 6টি রাজনৈতিক দলের সাথে চলছে আলোচনা। বৈঠকের শুরুতে সিইসি বলেন, সবার জন্য লেভেল প্লেইং ফিল্ড নিশ্চিতে রাজনৈতিক দলের পরামর্শ নিবে কমিশন। নির্বাচনী আচরণবিধি সুষ্ঠুভাবে পালনের উপর সুষ্ঠু নির্বাচন নির্ভর করে, তাই আচরণবিধি পালনে সব দলকে সচেষ্ট হবার আহ্বান জানান তিনি। প্রথম দফায় সংলাপে অংশ নেওয়া দলগুলো হলো গণফোরাম, গণফ্রন্ট, ইসলামিক ফ্রন্ট বাংলাদেশ, ইসলামী ঐক্যজোট, বাংলাদেশ সুপ্রিম পার্টি, বিএসপি এবং বাংলাদেশ জাতীয় পার্টির সঙ্গে। দুপুর 2টা থেকে বিকেল 4টা পর্যন্ত সংলাপ হবে বাংলাদেশ জাতীয় সমাজতান্ত্রিক দল, বাংলাদেশ ন্যাশনাল আওয়ামী পার্টি, তৃণমূল, বিএনপি, কৃষক শ্রমিক জনতা লীগ, বাংলাদেশ খেলাফত মজলিস এবং ইসলামী আন্দোলন বাংলাদেশের সঙ্গে। প্রায় 21 লক্ষের মতো মৃত ভোটার আমরা বের করতে পেরেছি। ওরা তালিকার মধ্যে ছিল, তাদের নামে ভোট দেওয়া হতো। এইটাকে আপডেট করার কাজটা আমরা সফলভাবে করতে সক্ষম হয়েছি। দ্বিতীয় দিনের সংলাপে আজ আরও 12টি দলের সঙ্গে আলোচনা করবে নির্বাচন কমিশন। দিনের শুরুতে 6টি রাজনৈতিক দলের সাথে চলছে আলোচনা। এই বিষয়ে আরও জানাতে নির্বাচন কমিশন থেকে যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী তানভীর মৌসুম। তানভীর, বৈঠক কি শুরু হয়েছে? মারফি, বৈঠক তো শুরু হয়েছে, তবে 10টার সময় সংলাপ শুরু হওয়ার কথা ছিল রাজনৈতিক দলগুলোর সাথে। 10টার সময় শুরু হয়নি, অর্থাৎ যত সময় যে আগের যে সময়সীমাটি দেওয়া হয়েছিল সে সময় শুরু করতে পারেনি নির্বাচন কমিশন। তবে এর মধ্যে আমরা দেখেছি যে রাজনৈতিক দল আজকে যাদেরকে আমন্ত্রণ জানানো হয়েছে সংলাপের জন্য, তারাও অনেকে আসতে কিছুটা দেরি করেছে, নির্ধারিত সময় আসতে পারেনি। আবার তার মধ্যে আরেকটি ঘটনা এখানে ঘটে, সেটি হচ্ছে যে একটি দল যারা আসলে এখানে সংলাপের জন্য আমন্ত্রণ পায়নি, একটি অনিমন্ত্রিত দল, তারা কিন্তু চলে আসে আজকের এই সংলাপে। এবং তখন আমরা দেখি যে নির্বাচন কমিশনের সিনিয়র সচিব আখতার আহমেদ তিনি কিন্তু আসলে জানতে চান যে কিভাবে তারা এখানে আসলেন, বা তারা কোনো নির্বাচন কমিশন থেকে যে আনুষ্ঠানিক চিঠিটি দেওয়া হয় সেই চিঠি তারা পেয়েছেন কিনা, এ ধরনের বিষয়গুলো। এবং তারা কিন্তু সে ধরনের কোনো চিঠি বা আনুষ্ঠানিক কোনো পত্র পায়নি সেই দলটি। পরবর্তীতে কিন্তু সেই দলটিকে এই সংলাপ থেকে চলে যেতে বলা হয়। এবং এরপর আমরা দেখি যে তারাও আসলে কিন্তু যেই রাজনৈতিক দলটি আসলে আমন্ত্রণ পাননি, তো তারাও কিন্তু আসলে বিভিন্ন কথা তাদের তরফ থেকে বলছিলেন, এবং তাদেরকে যেহেতু সংলাপে অংশ নিতে দেওয়া হয়নি সেজন্য তারা আসলে নিন্দাও জ্ঞাপন করেছেন। তবে এর মধ্যে আমরা দেখেছি যে সংলাপ এরই মধ্যে শুরু হয়েছে, এবং এরপর নির্বাচন কমিশনের সিনিয়র সচিব আখতার আহমেদ তিনি বরাবরের মতো এই সংলাপে বৈঠকে যারা আমন্ত্রিত থাকেন তাদেরকে যে সকল দিক নির্দেশনাগুলো দিয়ে থাকেন সেগুলো তিনি দিয়েছেন তার বক্তব্যে, এবং তারপর বক্তব্য দিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার। এবং প্রধান নির্বাচন কমিশনার তার বক্তব্যে কিন্তু রাজনৈতিক দলগুলোর সহযোগিতা চেয়েছেন, এবং সর্বোপরি সামগ্রিকভাবে একটি অবাধ সুষ্ঠু নির্বাচনের জন্য তিনি সরাসরি রাজনৈতিক দলগুলোর সহযোগিতা চেয়েছেন। এবং এখানে তিনি যে নির্বাচনী আচরণবিধি যেটি কয়েকদিন আগেই প্রজ্ঞাপন জারির মাধ্যমে প্রকাশ করেছে নির্বাচন কমিশন, সেই বিষয়টির ব্যাপারে সবাইকে সচেষ্ট থাকার জন্য তিনি অনুরোধ জানিয়েছেন। তিনি বলেছেন যে দলীয়ভাবে প্রত্যেকটি রাজনৈতিক দল থেকে যেন এই যে নির্বাচনী আচরণবিধি সেটি যেন প্রচার করা হয়, সেটি যেন দলীয় নেতাকর্মী যারা আছে সবাইকে যেন সেটি অনুসরণ করতে বলা হয়, এই বিষয়টির উপর কিন্তু তিনি জোর দিয়েছেন। এবং এছাড়া এর মধ্যে এই ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন আয়োজনে নির্বাচন কমিশন কি কি পদক্ষেপ নিয়েছে সে বিষয়গুলো নিয়ে কিন্তু আসলে একটি ব্রিফিং দেন প্রধান নির্বাচন কমিশনার। মারফি, আবারও রাজধানী সহ কয়েকটি স্থানে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। মিরপুর 12-এর পল্লবী থানা এলাকায় মেট্রো রেলের স্টেশনের নিচে 2টি ককটেল বিস্ফোরণ ঘটিয়েছে দুর্বৃত্তরা, তবে পুলিশ যাওয়ার আগেই পালিয়ে যায় তারা। গতকাল সন্ধ্যায় এই ঘটনা ঘটে। এছাড়া হাতিরঝিল মধুবাগ ব্রিজের নিচেও একটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে, তবে এসব ঘটনায় কেউ হতাহত হয়নি জানিয়েছে পুলিশ। ফেনীতে জুলাই শহীদদের স্মরণে নির্মিত স্মৃতিস্তম্ভে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। এতে স্মৃতিস্তম্ভের কিছু অংশ ক্ষতিগ্রস্ত হয়েছে। ভোরে শহরের মুক্তবাজার এলাকায় এই ঘটনা ঘটে। এই ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে। তাতে দেখা যায় মুখে মাস্ক পরা দুর্বৃত্তরা কেরোসিন ঢেলে স্মৃতিস্তম্ভে আগুন দিয়ে পালিয়ে যায়। ফেনী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শামসুজ্জামান জানান, ঘটনাস্থলের আশপাশে সিসিটিভি ফুটেজ সংগ্রহের কাজ করছেন তারা। এই ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলেও জানান তিনি।
মাদারীপুরে ঢাকা বরিশাল মহাসড়কে একাধিক গাছ ফেলে অবস্থান নিয়েছে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীরা। স্থানীয়রা জানায়, গোপালপুর বাস স্ট্যান্ডের উত্তর পাশে ভোর ৬টা থেকে অবস্থান নেয় স্থানীয় আওয়ামী লীগের কর্মীরা। এ সময় ১০ থেকে ১২টি গাছ কেটে তারা মহাসড়কের বিভিন্ন অংশে ফেলে রাখে। এতে উভয় পাশে যানবাহন চলাচল পুরোপুরি বন্ধ হয়ে যায়। এ সময় মহাসড়কে টায়ার জ্বালিয়ে অবস্থান নেয় আওয়ামী লীগের নেতাকর্মীরা। খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিস কর্মীরা ঘটনাস্থলে গেলে পালিয়ে যায় আওয়ামী লীগের নেতাকর্মীরা। পরে মহাসড়কে কেটে রাখা গাছ সরিয়ে দিলে সকাল ৯:৩০ থেকে যান চলাচল স্বাভাবিক হয়। এদিকে সিলেটে দাঁড়িয়ে থাকা অ্যাম্বুলেন্স ও একটি বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। তবে এই ঘটনায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি। গতরাত ২:৩০টার দিকে সিলেট শহীদ শামসুদ্দিন আহমেদ হাসপাতালের পার্কিংয়ে থাকা একটি অ্যাম্বুলেন্সে আগুন দেয় দুর্বৃত্তরা। হাসপাতালের সিসিটিভি ফুটেজে দেখা যায়, দুটি মোটরসাইকেলে করে ৫ জন তরুণ প্রথমে পার্কিংয়ে প্রবেশ করে, পরে তাদের দেয়া আগুনে পুড়ে যায় অ্যাম্বুলেন্সটি। খবর পেয়ে ফায়ার সার্ভিস কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে নেয়। এছাড়া সিলেটের কুমারগাঁও বাস স্ট্যান্ডে দাঁড়িয়ে থাকা একটি বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। ঢাকার সাভারে একটি বাসে অগ্নিসংযোগ করেছে দুর্বৃত্তরা। তবে এই ঘটনায় কারো হতাহত হওয়ার খবর পাওয়া যায়নি। শনিবার রাত 10:30টার দিকে ঢাকা আরিচা মহাসড়কের গেন্ডা এলাকায় এই অগ্নিসংযোগের ঘটনা ঘটে। ফায়ার সার্ভিস জানায়, থেমে থাকা বাসে আগুন জ্বলছে এমন তথ্যের ভিত্তিতে ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে তারা। ততক্ষণে বাসের আংশিক পুড়ে যায়। ঘটনার পরপরই পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে। তবে কে বা কারা এই অগ্নিকাণ্ড ঘটিয়েছে তা নিশ্চিত অনুসন্ধান চলছে বলে জানায় পুলিশ। ঢাকা ময়মনসিংহ মহাসড়কের গাজীপুর মহানগরীর হারিকেন এলাকায় বাসে আগুনের ঘটনা ঘটেছে। সন্ধ্যা 7:30টার দিকে বাসটিতে আগুন লাগে। এতে যান চলাচল বন্ধ হয়ে সড়কের উভয় পাশে সৃষ্টি হয় তীব্র যানজট। পুলিশ ও স্থানীয়রা জানায়, হঠাৎ বাসের ইঞ্জিনে আগুনের সূত্রপাত হয়। পরে চালক ও যাত্রীরা নেমে যান। খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। তবে এরই মধ্যে বাসটি পুড়ে যায়। এই ঘটনায় কোনো হতাহত হয়নি। ঘণ্টাখানেক পর স্বাভাবিক হয় যান চলাচল। পরপর দুটি স্কুল বাসে অগ্নিসংযোগের ঘটনায় মানিকগঞ্জে উদ্বেগ আর আতঙ্ক ছড়িয়েছে। পুলিশ বলছে এটি পরিকল্পিত নাশকতা। বিএনপির দাবি, জনপ্রিয়তার ঈর্ষান্বিত একটি চক্র পরিস্থিতিকে ঘোলাটে করতে এসব ঘটনা ঘটাতে পারে। ঢালাও গ্রেপ্তার নয়, প্রকৃত দোষীদের চিহ্নিত করে আইনের আওতায় আনার দাবি তাদের। গেল 13 নভেম্বর মধ্যরাতে মানিকগঞ্জের ফলসাটিয়া এলাকায় পুড়ে যায় হোলি চাইল্ড স্কুল অ্যান্ড কলেজের একটি বাস। ঘুমন্ত অবস্থায় দগ্ধ হন বাসের চালক। হাসপাতালে তিনি এখনও সংকটাপন্ন অবস্থায়। এর 4 দিন আগে উথুলি মোড় এলাকায় আগুন দেয়া হয় মুন্নু স্কুল অ্যান্ড কলেজের আরেকটি বাসে। শিক্ষার্থী নেয়ার উদ্দেশ্যে বাসটি পার্কিং করে রাখা ছিল স্থানীয় একটি সিএনজি পাম্পের পাশে। এই দুটি ঘটনায় উদ্বেগ আর আতঙ্ক ছড়িয়েছে এলাকায়। পুলিশ বলছে, ঘটনাস্থলের আশপাশের সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে জড়িতদের শনাক্তের চেষ্টা চলছে। এই ব্যাপারে আমরা সিসি ফুটেজ বিশ্লেষণ করতেছি। পরবর্তী আইনগত পদক্ষেপ হচ্ছে অভিযোগ দিবে, না হলে আমরা সরকারবাদী হয়ে আমরা মামলা নিয়ে চলে যাব। আমার পেছনে থাকা ভস্মীভূত এই দুটি স্কুল বাসে আগুন দেওয়া হয় 4 দিনের ব্যবধানে। এখন এগুলো রাখা হয়েছে থানা প্রাঙ্গণে। পুলিশ বলছে, দুটি ঘটনাই পরিকল্পিত নাশকতা। সিসিটিভি ফুটেজ ও তথ্য প্রযুক্তির সহায়তায় জড়িতদের শনাক্তের কাজ চলছে। পরপর দুটি স্কুল বাসে অগ্নিসংযোগের ঘটনায় উদ্বেগ বাড়িয়েছে অভিভাবকদের মনে। তাদের আশঙ্কা, দ্রুত ব্যবস্থা না নিলে স্কুল পরিবহন পড়তে পারে আরও বড় ঝুঁকিতে। কোন টাইমে আগুন জ্বালিয়ে দিবে, কি করবে, আসলে আমরা তো নিরাপত্তাহীনতায় ভুগছি। আমি অভিভাবক হিসাবে এটাকে ভালো চোখে তো দেখবো না, কারণ হচ্ছে বাচ্চাটার একটা কিছু দুর্ঘটনা হলে সেটা তো আমার মা হিসাবে আমি সেটা মেনে নিতে পারবো না। স্কুল বাসে আগুন দেওয়ার ঘটনায় সরাসরি জড়িত কেউ ধরা পড়েনি। তবে ভবিষ্যতে এমন ঘটনা এড়াতে বেশ কিছু পদক্ষেপ নিয়েছে পুলিশ।
আমাদের হাইওয়ে পুলিশ, তারপরে জেলা পুলিশ আমরা ম্যাসিভ আকারে পেট্রোল বাড়িয়েছি আর কি। এখনো ওরকম স্পেসিফিক আসামি আমরা ধরতে পারি নাই। যারা এই ধরনের কাজ করাইতে পারে সেই ধরনের কিছু লোকজন আমরা গ্রেফতারে গিয়েছি। তবে এই ঘটনার ভিন্ন ব্যাখ্যা দিচ্ছে বিএনপি। তাদের অভিযোগ, জনপ্রিয়তায় ঈর্ষান্বিত হয়ে একটি চক্র রাজনৈতিক অস্থিতিশীলতা তৈরির উদ্দেশ্যে এমন ঘটনা ঘটাতে পারে। যারা দেশের স্বাধীনতাই চায় নাই, এই রকম একটা দল তারা রাষ্ট্রীয় ক্ষমতায় যেতে চাচ্ছে, তারাই এই ঘটনার সাথে ইন্ধন যোগাতে পারে এবং তাদের ব্যবহার করতে পারে, এটা আমরা ধরে নিতে পারি। পরপর দুটি স্কুল বাসে অগ্নিসংযোগ শুধু নাশকতায় নয়, বরং শিক্ষার্থী ও অভিভাবকদের নিরাপত্তা নিয়ে উদ্বেগকে আরো বাড়িয়ে তুলেছে। কে বা কারা জড়িত এবং উদ্দেশ্যই বা কি, তা দ্রুত উদ্ঘাটনের দাবি স্থানীয়দের। বিএম খোরশেদ, যমুনা নিউজ। আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে লক্ষ্মীপুর সদর ওয়ার্ড বিএনপি নেতাকে কুপিয়ে হত্যার ঘটনা ঘটেছে। শনিবার রাতে উপজেলার চন্দ্রগঞ্জ পশ্চিম লতিফপুর গ্রামে এই ঘটনা ঘটে। নিহত হয়েছেন চন্দ্রগঞ্জ ইউনিয়নের ৮ নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক আবুল কালাম জহির। পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, পশ্চিম লতিফপুর গ্রামের মুস্তাফার দোকান এলাকায় জহিরকে কুপিয়ে গুরুতর আহত করে সড়কের উপর ফেলে রেখে যায় দুর্বৃত্তরা। কিছুক্ষণের মধ্যে ঘটনাস্থলে মৃত্যু হয় তার। পরে মরদেহের পাশে গুলির খোসা পাওয়া যায়। স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে মৃত ঘোষণা করা হয়। পুলিশ বলছে, দীর্ঘদিন যাবৎ ছোট কায়সার নামের স্থানীয় এক সন্ত্রাসীর সাথে দ্বন্দ্ব চলছিল তার। পাবনা পৌর সদরের ৯ বছর বয়সী এক শিশু শিক্ষার্থীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। গতরাতে সদরের শালগাড়িয়া সর্দারপাড়া এলাকা থেকে উদ্ধার করা হয় হাফসার মরদেহ। পুলিশ জানায়, কয়েকদিন আগে মায়ের সাথে নানা বাড়িতে বেড়াতে যায় হাফসা। পরে গতকাল সন্ধ্যা থেকে তাকে খুঁজে পাচ্ছিলেন না স্বজনরা। সন্ধান চেয়ে এলাকায় মাইকিংও করা হয়। এক পর্যায়ে বাড়ির পাশের বাগানে হাফসার মরদেহ পড়ে থাকতে দেখে স্থানীয়রা। খবর পেয়ে ঘটনাস্থল থেকে মরদেহটি উদ্ধার করে পুলিশ। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, হাফসার কানের দুল ছিনিয়ে নিয়ে তাকে হত্যা করে বাগানে ফেলে গেছে দুর্বৃত্তরা। জিজ্ঞাসাবাদের জন্য রমজান ও সাব্বির নামে 2 যুবককে আটক করেছে পুলিশ। লিবিয়া উপকূলে নৌকাডুবির শিকার অভিবাসন প্রত্যাশীরা। 95 জন যাত্রী নিয়ে 2টি নৌকাডুবির ঘটনায় এখনো পর্যন্ত 4 জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। নিহতদের সবাই বাংলাদেশি। শনিবার এক বিবৃতিতে লিবিয়ান রেড ক্রিসেন্ট এই তথ্য নিশ্চিত করেছে। তারা জানায়, ডুবে যাওয়া একটি নৌকায় 26 বাংলাদেশি ছিল, আরেকটিতে ছিল 69 যাত্রী, যাদের মধ্যে রয়েছে 8 শিশু। 2টি নৌকায় গত বৃহস্পতিবার রাতে লিবিয়ার উপকূলীয় এলাকা আল খুমসের কাছে ডুবে যায়। বাকি আরোহীদের ভাগে কি ঘটেছে সেটি এখনো জানায়নি সংস্থাটি। যুক্তরাষ্ট্রের কানসাসে এক স্থানীয় বাসিন্দাকে সাহায্য করতে গিয়ে গুলিবিদ্ধ হলেন 4 পুলিশ কর্মকর্তা। শনিবার কানসাসের টপেকার একটি বাড়ি থেকে সাহায্যের জন্য পুলিশ কল করা হলে তাতে সাড়া দিতে সেখানে পৌঁছায় 3 ডেপুটি অফিসার ও 1 জন হাইওয়ে পেট্রোল পুলিশ। এমন সময় আচমকা তাদের উপর হামলা করে আততায়ীরা। পুলিশের পাল্টা গুলিতে নিহত হয় সন্দেহভাজন 1 জন। গুরুতর আহত অবস্থায় আরেকজনকে ভর্তি করা হয়েছে হাসপাতালে। দ্রুতই ঘটনাস্থলে পৌঁছায় অ্যাম্বুলেন্স ও উদ্ধারকারী হেলিকপ্টার। আহত পুলিশ সদস্যদের উদ্ধার করে নেওয়া হয় হাসপাতালে। টানা ভারী বৃষ্টিতে চরম দুর্ভোগে পড়েছেন গাজা সিটির অস্থায়ী ক্যাম্পগুলোর বাসিন্দারা। দীর্ঘ সংঘাতের মাঝে এই বৃষ্টি যুদ্ধ বিধ্বস্ত উপত্যকার মানুষের কষ্টকে দ্বিগুণ করেছে। পূর্ব সতর্কতা না থাকায় সামান্য যা কিছু ছিল তাও ভিজে নষ্ট হয়েছে বৃষ্টির পানিতে। নিষ্কাশনের ব্যবস্থা না থাকায় পানি জমে নিচু এলাকায় তৈরি হয়েছে বন্যা পরিস্থিতি। ফলে টিকে থাকার সংগ্রাম করা মানুষগুলোর জীবনে যুক্ত হয়েছে নতুন চ্যালেঞ্জ। চলমান দুঃখ দুর্দশার মাঝে বাস্তুচ্যুত গাজাবাসীর নতুন আতঙ্ক বৃষ্টি। মাথার ওপর নড়বড়ে তাঁবুতে এই বৃষ্টি বাড়িয়েছে দুর্ভোগ। বিছানা, কাপড়, সামান্য জিনিসপত্র ভিজে গেছে সবকিছুই। রাতভর ভেজা শরীর নিয়ে বৃষ্টি থামার অপেক্ষা করে কেটেছে তাদের। মাথার ওপর স্থায়ী ছাদ না থাকায় দুর্দশা যেন চরমে পৌঁছেছে গাজার বাসিন্দাদের।
দেখুন কিভাবে বৃষ্টি ও পানি তাঁবুতে ঢুকছে এবং কিভাবে সবকিছু ভিজে ও ময়লা হয়ে গেছে। মাত্র 2 ঘন্টার বৃষ্টিতেই এমন হয়েছে। যদি আরো ভারী বৃষ্টি হয় তাহলে আমাদের কি হবে ভাবুন। তারা বলছিল উত্তরাঞ্চলে বৃষ্টি আসতে পারে। আমরা ভাবিনি যে এখানে এমন বৃষ্টি হবে। রাত 2টোয় উঠে দেখি বৃষ্টি পড়ছে। তখন আর আমাদের কিছু করার ছিল না, আমাদের সবকিছু ভিজে গেছে। রাত 2টা থেকে ভোর পর্যন্ত দাঁড়িয়ে আছি আমরা। চলমান সংকটের কারণে পানি নিষ্কাশন ব্যবস্থা যথেষ্ট কার্যকর নয় উপত্যকায়। ফলে বৃষ্টি থামলেও পানি জমে আছে আশ্রয় কেন্দ্রগুলোতে, যা বাড়াতে পারে সংক্রামক রোগ ছড়ানোর ঝুঁকি। একই সাথে আসন্ন শীতের পূর্বাভাস উদ্বেগ বাড়িয়েছে গাজার বাসিন্দাদের। তবুও টিকে থাকার চেষ্টা অব্যাহত রেখেছে ফিলিস্তিনিরা। বৃষ্টি থামার সাথে সাথেই জমে থাকা পানি নিষ্কাশনের চেষ্টা শুরু করেছে তারা। এছাড়া চলছে অস্থায়ী তাঁবুগুলোতে যতটা সম্ভব প্লাস্টিক বা পলিথিন দিয়ে ঢাকার চেষ্টাও। বৃষ্টির থেকে রক্ষা পেতে আমাদের তাঁবু পলিথিন দিয়ে ঢেকে রেখেছি। আজ রাতে সব মাদুর এবং কম্বল ভিজে গেছে। জানি না শীত এলে আমরা কিভাবে বেঁচে থাকবো, জানি না কিভাবে সামলাবো। যুদ্ধবিরতির ফলে গাজার ত্রাণ কিছুটা বাড়লেও জাতিসংঘ ও মানবিক সংস্থাগুলো বলছে ফিলিস্তিনিরা এখনও খাদ্য, ওষুধ ও আশ্রয়সহ জরুরি জিনিসপত্রের তীব্র সংকটে ভুগছে। অস্মিতা বিশ্বাস, যমুনা নিউজ।